7 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ জামাতে ইসলামীর মহাসমাবেশ। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দলটি। প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান। সমাবেশে সভাপতিত্ব করবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশ ঘিরে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। সমাবেশের একদিন আগেই এসে অবস্থান করছেন তারা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার সহ 7 দফা দাবিতে এই জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামাত ইসলামী। সমাবেশ সফল করতে জামাত ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সমাবেশে সারা দেশ থেকে প্রায় 10 লাখ নেতাকর্মী অংশ নেবেন বলে আশা করছেন দলটির নেতারা। নেতাকর্মীদের আনতে 4 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি। স্ত্রী সন্তান পিতামাতার আজকে অশ্রু ঝরছে। আল্লাহ, এই জুলাই যোদ্ধাদেরকে তুমি সুস্থতা এবং সক্ষমতা দান করো। শোকাহত তাদের পরিবারের সদস্যদেরকে তুমি সাবরুন জামিল দান করো। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে বুধবার দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর জারি করা কারফিউর আজ রাত 8টা পর্যন্ত শিথিল করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত 11টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান। সেখানে জানানো হয়, আজ শনিবার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। লোকজন পূর্বেন্নে চলাফেরা করতে পারবে। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা সাপেক্ষে কারফিউর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কারফিউ শিথিলের আদেশের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাস্তাঘাট ও বাজারে বাড়ছে লোক সমাগম। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানপাটেও রয়েছে ক্রেতাদের ভিড়। গণপরিবহনও চলাচল করা শুরু করেছে। বাকেরগঞ্জ পৌরসভায় যত্রতত্র ময়লা আবর্জনা স্তূপ করে রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকঠাক মতো পরিচালিত না হওয়ায় ময়লার স্তূপ থেকে মশার উৎপত্তিতে জনমনে ডেঙ্গু আতঙ্ক সৃষ্টি হচ্ছে। যদিও বিষয়টি মানতে নারাজ পৌর কর্তৃপক্ষ, অথচ বাস্তব চিত্র পুরোটাই উল্টো। তবে পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় এই পরিস্থিতি বলে অভিযোগ নগরবাসীর। প্রতিনিধি মিজানুর রহমানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবু সাইদ আপু। বরিশালের বাকেরগঞ্জের পৌর শহরে পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় রাস্তায় ডোবানালা, খালে ময়লা আবর্জনা ফেলে স্তূপ করে রাখায় এবং পরিষ্কার না করায় দুর্গন্ধে রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না নগরবাসী। মুখে রুমাল, কাপড় দিয়ে কিংবা নাক চেপে ধরে চলাচল করতে হয়। দীর্ঘদিনও জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার না করায় পৌর শহর যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। আর এসব ময়লার উৎস থেকে রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয় ডেঙ্গু মশার উৎপত্তিস্থল বলে অভিযোগ নগরবাসীর। তারা কয় এই নিতেছি, এই গাড়ি আনতেছি, এরকম করে সময় ক্ষেপণ করেন। এত দুর্গন্ধ আসে যা বলার মতন না। আমরা দোকানদারি করতে পারি না, ব্যবসা বাণিজ্য কষ্ট হয়, গন্ধ আসে, ডেঙ্গু মশার আতঙ্কে আমরা ভীত। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ড্রামের ময়লা ঠিক সময় নেয়। ডাস্টবিনের বিকল্প হিসেবে কিছু রাস্তার মোড়ে এবং বাড়ির সামনে পৌর কর্তৃপক্ষ প্লাস্টিকের ড্রাম রাখলেও তা নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধে যেমন দূষিত হচ্ছে পরিবেশ, তেমনি দুর্বিষহ উঠেছে আশপাশের পরিবেশ। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, 3 যুগ ধরে পৌর কর সময় মতো দিলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ময়লা ফালানোর জন্য একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা উচিত। কিছু পরিমাণ ডাস্টবিন থাকলেও সেগুলো নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। পৌরসভা কর্তৃপক্ষ এগুলো অপসারণের কোনো ব্যবস্থা করতেছে না দীর্ঘদিন যাবৎ। তবে প্রতিদিন সকালে কারবেস্টার দিয়ে ময়লা পরিষ্কার করে থাকেন বলে দাবি পৌরসভার নির্বাহী কর্মকর্তার। কোথাও কোনো ধরনের এরকমের অভিযোগ পাওয়া যায় বা আমরা তদন্ত করে দেখলে আমরা এ বিষয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা শতভাগ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে পৌরসভাকে ক্লিন করার জন্য শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পৌরসভাকে ক্লিন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি এক্সট্রা আমরা পরিচ্ছন্নতা কর্মীও নিয়োগ করেছি। 9টি ওয়ার্ড নিয়ে বাকেরগঞ্জ পৌরসভা 1990 সালে স্থাপিত হয়। এই পৌরশহরে প্রায় 2 লক্ষাধিক মানুষের বসবাস। সামান্য বৃষ্টিতে ড্রেন উপচে সড়কে নোংরা আবর্জনা পড়ায় ছড়িয়ে পড়ছে মশাসহ নানা রোগ জীবাণু। আবু সাদপু, মাই টিভি। নামমাত্র পৌরসভা নেই নাগরিক সেবা। ফরিদপুরের নগরকান্দা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা যেন 6 মাসের স্থায়ী দুর্ভোগ। স্কুলগামী শিশু থেকে বৃদ্ধ সবাই নিত্যদিনের ভোগান্তিতে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট।
একটু বৃষ্টি হলেই রাস্তাঘাটে জমে থাকে হাঁটু সমান পানি, জনজীবনে নেমে আসে দুর্ভোগের ছায়া। ফরিদপুরের নগরকান্দা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে বছর জুড়ে জলাবদ্ধতা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। পৌরসভার অন্তর্ভুক্ত হলেও এই এলাকার নাগরিকদের কাছে পৌরসেবা যেন অধরাই রয়ে গেছে। এই বৃষ্টি নামলেই এখানে এই মাঠের পানি পুষ্কুনিতে নামে, পুষ্কুনি ভরটে এই সাইডটা তলায় যায় এবং এই তলানোর কারণে যে আমি একজন দোকানদার, এই দোকানে আমার কাস্টমার আসে না, বেচাকেনা করতে পারি না, খুবই দুর্ভোগে আছি। 5 থেকে 6 মাস পানি থাকে, এরকম জলাবদ্ধ থাকে। তো দেখি অনেক বাচ্চারা স্কুলে যেতে বা অভিভাবকরা নিয়ে যায়, খুব কষ্ট হয়, পড়ে যায়। ওই বৃষ্টি নামলে পানি জমে থাকে এবং লোকজনও যাইতে পারে না ঠিকঠাক মতন, এবং কাস্টমারও দোকানে ঠিকঠাক মতো আসে না। ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়া চিত্রটি এখন স্থায়ী রূপ নিয়েছে। জলাবদ্ধ পানিতে জন্ম নিচ্ছে ডেঙ্গু ও অন্যান্য পানিবাহিত রোগ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধরা। আসলে জলাবদ্ধতায় আমাদের সমস্যা হচ্ছে, শিক্ষার্থীর উপস্থিতি অনেকটাই কমে গেছে, যেহেতু অনেকটা পানি ডেঙিয়ে আসতে হয় স্কুলে। এখানে পানির কারণে দেখা যায় না কোথায় গর্ত আছে বা কোথায় ইট থাকে। এই মাঝে মধ্যে সাইকেলে চাকা লাগে, অনেক সময় পড়ে যায়, তখন আমাদের জামা কাপড় নষ্ট হয়ে যেতেছে। পানি জমেছে সবসময়ের জন্য, কোনো পদক্ষেপ নিতেছে না। সুযোগ সুবিধা আমরা কোনোভাবেই পাচ্ছি না, আর এটা থেকে আমরা দ্রুত সংস্কার চাই। জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের জায়গা সংকট ও জনসচেতনতার অভাবের কথা বলছেন পৌর প্রশাসক। তবে এলাকাবাসীর প্রশ্ন, বারবার আশ্বাসের পরও বাস্তবে কতটা কাজ হয়েছে। আমাদের স্টাফগুলো পাঠিয়েছিলাম, তারাও কথা বলেছে, কিন্তু ওই মানুষগুলো যদি আমাদের আন্তরিক হয় এবং ড্রেন নির্মাণের জন্য জায়গা দেয়, তাহলে আমরা তৎক্ষণাৎভাবে এই সমস্যার সমাধান করতে পারি। পারস্পরিকভাবে সবাই যদি এগিয়ে আসে, আমার পৌরসভায় টাকা আছে, আমি তৎক্ষণাৎভাবে ড্রেন নির্মাণ করে ওই 7 নম্বর ওয়ার্ডের বাসীর দীর্ঘদিনের সমস্যা লাঘব করতে পারবো ইনশাল্লাহ। প্রশাসনের ভাষ্য একদিকে, কিন্তু মাটির বাস্তবতায় বাসিন্দাদের জীবন কাদায় আটকে থাকা এক গল্প। প্রশ্ন থেকেই যাচ্ছে, এবার কি শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকবে আশ্বাস, নাকি টেকসই উদ্যোগে মিলবে জলাবদ্ধতা থেকে মুক্তি? শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। বিচার হয়নি সাজাও, তবু কেটে গেছে 3 দশকেরও বেশি সময়। হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের কোনু মিয়া ছিলেন কারাগারে বন্দী ঠিক 30 বছর 2 মাস 20 দিন। অবশেষে জামিনে মুক্তি পেয়ে তিনি ফিরলেন মুক্ত আকাশে। ভাইরা এগিয়ে এসে ভালোবাসায় বরণ করে নেন তাকে। প্রতিনিধি নিরঞ্জন গোস্বামীর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 3 দশক পর কারাগারের অন্ধকার থেকে বেরিয়ে এলেন কোনু মিয়া। বুক ভরে নিলেন মুক্ত হাওয়ার নিঃশ্বাস। চোখে জল আর বিস্ময়ের মুহূর্তে মিলল মানবিক এক পরিণতি। 1995 সালের 25শে মে হবিগঞ্জের লাখাইল উপজেলার সিংহগ্রামে ঘুমের ঘোরে নিজের মাকে হত্যা করেন মানসিক ভারসাম্যহীন যুবক কোনু মিয়া। পরে গ্রামবাসীরা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। পরদিন আদালতে দায় স্বীকার করলে পাঠানো হয় কারাগারে। এরপরেই শুরু হয় কোনু মিয়ার অস্থির জীবনের স্থির বন্দিত্ব। শুরুর দিকে পরিবারের সদস্যরা খোঁজখবর নিলেও সময়ের সাথে সাথে কমতে থাকে যোগাযোগ। মামলার অগ্রগতিতেও ছিল না কোনো খোঁজখবর। আর্থিক অসচ্ছলতায় কেউই আর জামিনের চেষ্টাও করেনি। যারা আমার বাইরে ছাড়াইছে তারা লাগি উত্তরটিকে দোয়া করি, অন্তর দুইটা বাপ যত্ন করে খাওয়াইতার মু গোসল বা করাইতার মু। এই দীর্ঘ বন্দিত্বের অবসান ঘটালো জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ আব্বাস উদ্দিন। চলতি মাসের 8 জুলাই কারাগার পরিদর্শনে গিয়ে খোঁজ পান কোনু মিয়ার। এরপর যোগাযোগ করেন মামলার বাদী ও পরিবারের সদস্যদের সঙ্গে। জজ সাহেব আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে ফোন দিছে, যে থানা অবগত করছে ওসি সাহেবের কাছে। ওসি সাহেবে দফাদার দেয়া আমরা বাড়িতে পাঠাইছে। মানসিক ভারসাম্যহীন কোনু মিয়ার জামিন একটি সংবেদনশীল বিষয় হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে বিচারিক কার্যক্রম ছিল স্থগিত। সব দিক বিবেচনায় জেলা লিগ্যাল এইড অফিসের প্যানেলভুক্ত আইনজীবী এম.এ. মজিদ মামলার দায়িত্ব নেন। তার 2 ভাইকে আমরা রাজি করাইছি, তাদের কাছে একটা বন্ড নিছি যে তারা যা খায় তার ভাইকে তাওই খাওয়াইব, এবং তারা যেভাবে বসবাস করে তার ভাইকে সেভাবে বসবাস করার সুযোগ দিব, আর তার যে নিরাপত্তা, তার যে চিকিৎসা, সবকিছু তারা মেনটেন করব। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেসমিনারা বেগম কোনু মিয়ার জামিন মঞ্জুর করেন। এরপরই মুক্তি পান কোনু মিয়া। তার নিরাপত্তা, চিকিৎসা ও ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে পরিবার। প্রয়োজনে কোর্টে উপস্থাপনের জন্য সম্মত হয়েছে, যার প্রেক্ষিতে আজকে উনি জামিন পেয়েছেন এবং 30 বছর পর তিনি আজকে মুক্ত হবেন ইনশাআল্লাহ। 3 দশকের নীরব বন্দিত্ব পেরিয়ে কোনু মিয়া ফিরেছে নতুন জীবনের সম্ভাবনায়। এখন তার প্রয়োজন নিয়মিত চিকিৎসা, সেবা যত্ন আর সামাজিক পুনর্বাসন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।
এবার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের খবর। ছাত্র জনতার জুলাই আন্দোলনের প্রতিটি মুহূর্তেই মমতাময়ী নারীদের প্রতিবাদে অংশগ্রহণ ছিল অনুপ্রেরণার উদ্দীপনার। কিছু ক্ষেত্রে নারীরা ছিলেন অগ্রগামীও। স্বৈরাচারী সরকারের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসী, বেপরোয়া র্যাব, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর অস্ত্রগুলির সামনে তেজদীপ্ত সাহসী নারীরা দাঁড়িয়েছিলেন ঢাল হয়ে। তাদের প্রতিবাদ আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য টনিক হিসেবে কাজ করে। ৩৬ দিনের আন্দোলনে এসব সাহসী বীর নারীর অবদান অনবদ্য। এসএম আরিফের রিপোর্ট। বিশ্বে যা কিছু মহান, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবিগুরুর এমন অভিব্যক্তি জুলাই অভ্যুত্থানের পরতে পরতে ফুটে উঠেছে। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা। পেটোয়া বাহিনীর অস্ত্রগুলির সামনে নারীরা দাঁড়িয়েছিলেন ঢাল হয়ে, আন্দোলনকে বেগবান করতে যা টনিক হিসেবে কাজ করেছে। আমাদেরকে ধর্ষণের হুমকি, যৌন নিপীড়নের হুমকি, বাসা থেকে শুরু করে বাসায় যদি কোনো ধরনের নারী সদস্য থেকে থাকে তাদেরকে হুমকি দিত, এমনকি আমাদের পুরো বংশসহ উড়িয়ে দিবে, নির্বংশ করে দিবে, এই ধরনের হুমকিগুলো তো ছিলই। কেউ তাকে ভুলিয়ে ভালিয়ে ভুজুং ভাজুং বুঝিয়ে রাস্তায় নামিয়েছে, এই ধরনের বুঝারই কোনো উপায় নেই। ইটস বিকজ নারীরা এতটা সফিস্টিকেটেড, তারা যা বুঝে খুবই সুন্দরভাবে বুঝে। বিভিন্ন বিক্ষোভ মিছিলে নারী শিক্ষার্থীরা ছিলেন সম্মুখ সারিতে। শুধু তাই নয়, পর্দার আড়ালেও নানাভাবে ভূমিকা রেখেছেন তারা। কখনো খাবার পানি ব্যবস্থা করে, কখনো আবার আহতদের চিকিৎসা দিয়ে। শ্রেণী পেশার ভেদাভেদ ভুলে অংশ নিয়েছেন শিক্ষার্থীদের লড়াইয়ে। এইটা তো হচ্ছে একটা মেজর অংশের নারীরা কিন্তু এভাবে ইনভলভ হয়েছে যে তারা সামগ্রিকভাবে একটা প্রোটেক্টিভ ভূমিকার মধ্যে ছিল। আবার আরেকটা অংশ ছিল যারা হচ্ছে কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, এই মেয়েরা আবার ছিল কিন্তু মিছিলে একটা অগ্রগামী ভূমিকা পালন করে। যেহেতু ছেলেদের উপরে পুলিশ গুলি করছে, ছেলেদেরকে অ্যাটাক করার চেষ্টা করছে, মেয়েরা দেখা যায় সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। তো নারীদের এই বিপুল পরিমাণে অংশগ্রহণের কারণেই কিন্তু এই ছাত্রদের আন্দোলনটা ছাত্র জনতার আন্দোলনের রূপ নিয়েছিল। মানুষ এইটাকে আরও অনেক বেশি ওন করতে শুরু করে এবং অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নারীদের অনেকে হয়েছেন শহীদ। আহত হওয়ার সংখ্যাও নেহায়েত কম নয়। বিশেষ করে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডবে নারী শিক্ষার্থীদের রক্ত নাড়া দিয়েছিল সারা দেশকে। জুলাইয়ের প্রত্যেকটা ঘটনা জুলাইয়ের গণঅভ্যুত্থানকে মোড় দিয়েছে, নতুন মাত্রা দিয়েছে, নতুন বেগ দিয়েছে। সেই জায়গায় যদি বলতে চাই, 15ই জুলাই যখন আসলে নির্বিচারে অকাতরে আমাদের উপরে হামলা করা হয়, নির্মম নির্যাতন করা হয়, আমাদেরকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়, মানে কোনো ধরনের বাদ বিচার না করেই মানে যেই নির্মমতা তারা দেখিয়েছে। মেয়েরা যখন বাস থেকে নিচে নামার চেষ্টা করে তখন হচ্ছে দুই পাশ থেকে হচ্ছে ছাত্রলীগ বাঁশ দিয়ে হামলা করে, বিশাল বিশাল পাশ দিয়ে মেয়েদেরকে পিটাচ্ছিল। তো ওখানে তো অনেকের মাথা ফেটে যায়। ওখানে অনেক মেয়ের ছবি আপনারা দেখেছেন যে কিভাবে তাদের মুখের মধ্যে বাঁশ লেগে হচ্ছে মাথা ফেটে যায়। সো মানে এই যে ম্যাসাকার পরিস্থিতি, 15 জুলাইয়ের স্মৃতি আমার ওইটাই মনে আছে যে ছাত্রলীগ ভয়াবহ হামলা করেছিল। অভ্যুত্থান পরবর্তী নারীদের অবদানের গল্প কতটা সামনে এসেছে, কতটা মূল্যায়িত হয়েছেন তারা, এমন প্রশ্নে নারী যোদ্ধারা জানান অনেক ক্ষেত্রেই মলিন হয়েছে প্রত্যাশা। সিদ্ধান্ত গ্রহণের মতো জায়গা থেকে শুরু করে পলিসি মেকিংয়ের জায়গাগুলোতে নারীদের ভূমিকা ছিল, নারীদের অংশগ্রহণ ছিল। কিন্তু আমরা পরবর্তী সময় দেখতে পেলাম যে 3 জন ছাত্র উপদেষ্টার জায়গা হলেও একজন নারী শিক্ষার্থী ছাত্র উপদেষ্টা হিসেবে সেখানে জায়গা পায়নি, নারীদেরকে সেখানে জায়গা দেওয়া হয়নি। এবং এর পরবর্তী বিভিন্ন সংস্কার কমিশন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নারীদেরকে সাইডলাইন করা হয়েছে। আমি এই অভ্যুত্থানটা খুব কাছ থেকে দেখেছি এবং মানুষ কিভাবে আসলে জাগরণ হয় ওইটা আমি কাছ থেকে দেখেছি। তো আমার মনে হয় যে আমি যা দেখেছি 2 চোখ দিয়ে, যা অনুভব করেছি, আমি কখনোই আসলে এই দেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ হবে না। সো আমি কখনোই কোনো আক্ষেপ অনুভব করি না। প্রত্যাশা ও প্রাপ্তির গড় মিলে আক্ষেপ নেই। আক্ষেপ কেবল অভ্যুত্থানের আকাঙ্ক্ষা 1 বছরেও বাস্তবায়ন না হয়। তবে আশা ছাড়ছেন না জুলাই নারী যোদ্ধারা। স্বপ্ন দেখেন অদূর ভবিষ্যতের। জনগণের মধ্যে ওই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা এখনো পর্যন্ত আছে এবং আজকে হোক কালকে হোক আমরা কিন্তু এই পরিবর্তন আনবই। সক্ষমতাটা আসলে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা তৈরি করে ফেলেছি। পুরো জুলাইটাই আমাদের জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকবে ভবিষ্যৎ জীবনের জন্য এবং শিক্ষণীয় বিষয়। আমরা এখান থেকে আমাদের শক্তি পাই। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। এবার গ্রাম বাংলার খবর।
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল হয়েছে। শুক্রবার জেলা পরিষদের সামনে থেকে একটি মৌন মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি অন্যতম সদস্য হাফিজুর রহমান মোল্লা, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন। আমরা কারো প্রলোভনে পা দেইনি, আমরা পরিচয় লুকিয়ে আওয়ামী লীগের সাথে আঁতাত করে রাজনীতি করি নাই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি শুক্রবার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শোক ও বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল শেষে সরাইল উপজেলা পরিষদের সামনে এই কথা বলেন। রুবিন ফারহানা বলেন, বিএনপি গণমানুষের দল, বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার দল, বিএনপি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দল। গত 15 বছর যারা আপোষের রাজনীতি করেছে, গত 15 বছর যারা ছাত্রলীগ যুবলীগের ছোট ছোট পদে ঢুকে নিজেদের চামড়া বাঁচিয়েছে, তারা যেন দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে কোনো কটূক্তি করার সাহস না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অমর শহীদদের স্মরণে মৌন মিছিল করেছে গাজীপুর জেলা বিএনপি। শুক্রবার গাজীপুর জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি মৌন মিছিল শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, ইশরাক সিদ্দিকী সহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় গাজীপুরের কালিয়াকৈরে পথসভা ও মৌন মিছিল করেছে বিএনপি। শুক্রবার উপজেলার শফিপুরে পথসভার আয়োজন করে কালিয়াকৈর পৌর ও উপজেলা বিএনপি। পরে তারা মৌন মিছিল বের করেন, সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইজউদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, বিএনপির নির্বাহী সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চাঁদপুরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে মৌন মিছিল কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সম্মুখ থেকে মৌন মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক মিছিলে নেতৃত্ব দেন। মিছিলে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। জামালপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখার গণসমাবেশ হয়েছে। পৌর শহরের নানিন্দা পূর্ব বাজার মডেল একাডেমি সংলগ্ন মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর সদর উপজেলা শাখা এই গণসমাবেশের আয়োজন করে। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল সহ অন্যান্যরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি, পদপিষ্ঠ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় কটাক্ষ করার প্রতিবাদে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গোসাইরহাট বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এ সময় গোসাইরহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন নান্টু খান, পৌরসভার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিব করামি, আনসার আলী খান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান মঞ্জু, বিএনপির নেতা জিয়াউর রহমান জমাদার, বিএনপি নেতা আবু সুফিয়ান গাজী, উপজেলা কৃষক দল নেতা সালাম সর্দার, জাসাস নেতা রবিন, ছাত্র নেতা আবু তাহের উপস্থিত ছিলেন।
শরীয়তপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশালীন ভাষায় স্লোগান, মব সৃষ্টি, অপচেষ্টা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন ব্যাপারীর নেতৃত্বে মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং চৌরঙ্গি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আকারে বক্তৃতা রাখেন জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মী। এ সময় জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান মাতবর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রুহুল আমিন মুন্সি, সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান খান, স্বেচ্ছাসেবক দলের নেতা নাসির উদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা সঞ্চয় শিকদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন ঠালি, সাবেক ছাত্রনেতা এস.এম. মনিরুজ্জামান, সালাম মাঝি, ওবায়দুর রহমান খান, মনির খান উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার দেবিদ্বারে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য বেলজিয়াম বিএনপি সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান লিটনের ফোরাম কর্তৃক 31 দফা বাস্তবায়ন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে মোবাইল ফোনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য বেলজিয়াম বিএনপির সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান লিটন। এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন পোল্যান্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু কাউসার ও দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আবু তাহের মজুমদার, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ইউসুফ মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজবুল হাসান রোবেল, কৃষক দল নেতা কবি মিজানুর রহমান মামুন, বিএনপি নেতা সেলিম মাস্টার সহ আরো অনেকে। ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে জয়পুরহাটে 5 কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। শুক্রবার প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিউর রহমান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন উপস্থিত ছিলেন। ম্যারাথনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অসহায়, হতদরিদ্র, অসচ্ছল 2 শতাধিক মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ব্যবস্থা করলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আগামী 6 মাস প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে। রাজধানীর রানা ভোলা এলাকায় জ্বর, ঠান্ডা, কাশ, করোনা সমসাময়িক শারীরিক সমস্যাজনিত 2 শতাধিক রোগী ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন। এ সময় যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের মাঝে ফ্রি ওষুধ বিতরণ করা হয়।